এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার মূল নায়ক যদি কেউ থাকে, মূল কৃতিত্বের দাবিদার যদি কেউ থাকে, সবার আগে এক নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলাই গণ অভ্যুত্থানের জন্য সেই কৃতিত্বটা অবশ্যই ওনাকে দিতে হবে। কারণ তিনি তার আত্মত্যাগের মাধ্যমে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছিলেন। পরবর্তীতে আমরা সকলে যে যার জায়গা থেকে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। যে আমার সামনে বীর মুক্তিযোদ্ধারা অনেকে উপস্থিত আছেন, যারা আমাদের নেত্রীর সাথে দীর্ঘ সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক পথ চলেছেন, একসাথে হেঁটেছেন, তাই ওনার সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই। আমি আমার জায়গা থেকে যে কয়েকবার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছিল এবং একান্তে কথা বলার সুযোগ আমি পেয়েছিলাম, সেটার আলোকে আমি আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাইরা উপস্থিত আছেন, এই রাজনৈতিক যে শিক্ষাটুকু আমি ওনার থেকে গ্রহণ করেছি সেই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 2015 সালে প্রথমবার ওনার কার্যালয়ে নিয়ে আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তখন আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন। গুলশানের কার্যালয়ে তিনি আমাকে ডেকে নিয়ে যান এবং একদম একান্তে 1-to-1 ওনার সাথে আমার তখন কথা হয়। ওনার অফিসে তখন ওনার যে সহকারী জনাব শিরিন সুলতানা, তিনি আমাকে সেই রুমে প্রবেশ করে তিনি বের হয়ে যান। তো প্রথম কথাই আমি যেটা দেখলাম, প্রথম কথায় উনি আমার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলেন আমার কাছে, এবং আমি যখন ওনাকে অবহিত করলাম, তারপরে একটা পর্যায়ে তিনি বললেন যে খোকাকে বলবে যে ও যাতে দেশে না আসে, যদি দেশে আসে এখানে কোনো চিকিৎসাই সে পাবে না, এই সরকার তার কোনো চিকিৎসা তাকে করতে দেবে না এবং তাকে ওরা মেরে ফেলার ব্যবস্থা করবে। পরবর্তীতে তিনি আরও কয়েকটি কথা বলেন, যেটি সাংগঠনিক কিছু বিষয় তিনি আমাকে দিক নির্দেশনা দেন। পরবর্তীতে 1 বছর পরে 2016 সালে আবারও তিনি ওনার বাসভবনে আমাকে ডেকে নিয়ে যান এবং সেখানে কিছু কথা বলেন। এবং সর্বশেষ আমার মনে পড়ে উনি যখন গ্রেফতার হয়ে কারামুক্ত হয়ে গৃহবন্দী ছিলেন, 2023 সাল সম্ভবত রোজার ঈদের ঠিক পরদিন আমি ফোন কল পেলাম এবং আমাকে বলা হলো যে সন্ধ্যা 7টার সময় গুলশান বাসভবনে উপস্থিত থাকতে। তো ওনার বাসভবনে উপস্থিত হওয়ার পরে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনি কিছু দিক নির্দেশনামূলক আমাকে বলেন যে আমরা কী করব। তো উনি খুব কম কথা বলেছিলেন তখন। তিনি আমাকে খালি বললেন যে সবাইকে একসাথে নিয়ে কাজ করো আর এলাকা সময় দাও বেশি। তো আমি ওই 1-2টা লাইনের মধ্যে অনেক তাৎপর্য খুঁজে পেয়েছিলাম। উনি সবাইকে নিয়ে কাজ করতে বলেছিলেন এই কারণে যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তৎকালীন অবস্থায় উনি ছিলেন সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের যে নিজেদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই, সেই বিষয়টি তিনি একটা সিম্পল লাইনের মধ্যে কিন্তু অনেক কথা তিনি সেটার মধ্যে বলে ফেলেছিলেন। যে কোনো উপায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের নিজেদের মধ্যে অনেক ধরনের মত থাকবে, কিন্তু সেটা যাতে আমাদের রাজনৈতিক উদ্দেশ্যকে কোনো কর্মে বাধাগ্রস্ত না করে, সেটুকু শিক্ষায় আমি নিয়েছিলাম এবং আজ পর্যন্ত আমি সেটাকে মনে ধরে রেখেছি। আরেকটি উনি কথা বলেছিলেন যে তোমার এলাকায় বেশি সময় দাও, এলাকায় সময় দিবে, অর্থাৎ আমার যে নির্বাচনী আসন ঢাকা 6, তিনি এই কথাটির মধ্যে আমি অনেক কথা খুঁজে পেয়েছিলাম। এক তো অবশ্যই নির্বাচনী আসন হিসাবে এলাকায় সময় দিতে বলেছিলেন। দ্বিতীয়ত তৃণমূল জনগণের সাথে তিনি বেশি সময় অতিবাহিত করে আমার রাজনৈতিক ভিত্তিটাকে আরও মজবুত করার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, যা আমি মনে করি সার্বিকভাবে আমাদের রাজনৈতিক পথ চলায় একটা দিক নির্দেশনামূলক বক্তব্য হিসেবে থাকতে পারে। যে সবসময় আমরা যদি আমাদের তৃণমূল জনগণের সাথে, যাদের জন্য আমরা রাজনীতি করি, যাদের সমর্থনে আজকে আমরা সরকার গঠন করেছি, তাদের সাথে যদি আমাদের যোগাযোগ আমরা প্রতিনিয়ত রাখি এবং তাদের সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, সুখ দুঃখটাকে যদি আমরা বেশি অগ্রাধিকার দিই, তাহলে আমি মনে করি যে আগামী দিনে আমাদের রাজনৈতিক পথ চলে আমরা ভালো করতে পারবো। আজকাল আমাদের নেতাকর্মীদের অনেকের মাঝে কিছুটা হতাশা বিরাজ করে, আমি যেটা দেখতে পাই।
কিন্তু আমি মনে করি যে আমাদের নিজেদের চাওয়া পাওয়ারকে অগ্রাধিকার দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেই কারণে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাদের যে সমস্যাগুলো যে তৈরি হয়েছিল বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদের আমলে, সেগুলো নিরসনে আমরা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু যাতে আগে পালন করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি বীর মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন যারা এই সম্পর্কে জানেন তাদের মুখ থেকে আমি সরাসরি শুনেছি যে যখন মেজর জিয়া তিনি বিদ্রোহ করার জন্যে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখলে নিয়েছিলেন, তখন বেগম খালেদা জিয়া তাদের বাসভবনে অবস্থান করে যে ভূমিকা রেখেছিলেন, সেটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা কোনো সাধারণ মানুষ বা সাধারণ কোনো, কারণ সেই সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন না, বা প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা, বিএনপি গঠন হয় নাই, মেজর জিয়াই তখন রাজনীতিতেও আসেন নাই, কিন্তু সেই সময় তিনি ওইখানকার অবস্থানরত যারা সৈনিকেরা তাদের প্রতি যে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তিনি তার যে সৈনিকেরা যখন দৌড়িয়ে আসে তাকে বলে যে এখানে আমাদেরকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে কর্নেল জাঞ্জুয়া, তখন তিনি নির্দেশনা দিয়েছিলেন আপনারা গিয়ে বলে দেন যে আপনাদের রিপোর্টিং অফিসার অর্থাৎ মেজর জিয়া উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না এবং আমাদেরকে আত্মসমর্পণ করব না। তো এটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের দেশপ্রেমের ক্ষেত্রে ওনাকে যে মহান আল্লাহ তাআলা একজন বিশেষ নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেটা কিন্তু শুরুকাল প্রথম থেকেই লক্ষ্য করা যায় বলে আমি মনে করি। তো পরবর্তীতে আপনারা দেখেছেন যে কত ঝড় ঝুপ তুফান, কত বৈরী পরিস্থিতির মধ্যেও তিনি দেশপ্রেমের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করেন না, বিধায় উনি আপসীর নেতৃত্বে পরিণত হয়েছিলেন। ওনার লিভার সিরোসিস, ওনার এত বয়স্ক একজন নারীকে বিনা চিকিৎসায় যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, তাকে যে একটা নির্জন কারাগারে বছরের পর বছর বন্দি করে রাখা হলো, তখনও কিন্তু সমঝোতার চেষ্টা হয়েছিল। এই ঘটনাটি আমি সরাসরি আমার বাবার মুখে শুনেছিলাম, উনি যখন জীবিত ছিলেন। 2018 সালের নির্বাচনের আগ মুহূর্তে তাকে সমঝোতা করার জন্য আমাদের নেত্রীর কাছে একজন বড় ব্যবসায়ীকে পাঠানো হয়, তখন খুনি হাসিনার পক্ষ থেকে যে আপনি করেন, আপনার মামলা সব উঠে যাবে, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করেন, আমাদের তার ফর্মুলা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপি এবং আত্মসমর্পণ করুক, তাহলে ওনার মামলা উইথড্র হবে, উনি কারাগার থেকে মুক্ত পাবেন। তখন আমাদের নেত্রী নাকি খালি একটা কথাই বলেছিলেন, আগে ওকে বলো পদত্যাগ করতে, তারপরে অন্য সব বিষয় নিয়ে কথা হবে। অর্থাৎ উনি নীতি, আদর্শ, দেশপ্রেমের ক্ষেত্রে বাংলাদেশের প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, সেটা ওনাকে মৃত্যুর একদম ঝুঁকি মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও উনি এই ধরনের আপোষকামিতা যান নাই। তাই আমি মনে করি আমাদের আজকের যে জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে যে অবদান ছিল, আমাদের নেত্রী যে অবদান ছিল, সব কিছুকে আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ করে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার মূল নায়ক যদি কেউ থাকে, মূল কৃতিত্বের দাবিদার যদি কেউ থাকে, সবার আগে 1 নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলাই গণ অভ্যুত্থানের জন্য সেই কৃতিত্বটা অবশ্যই ওনাকে দিতে হবে, কারণ তিনি তার আত্মত্যাগের মাধ্যমে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছিলেন। পরবর্তীতে আমরা সকলে যে যার জায়গা থেকে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। আজকে আপনারা দেখেছেন যে একটি নতুন দল এবং 1971 সালের যে রাজাকারদের যে দল, সেই দল তারা এই জুলাইকে যেভাবে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, ঠিক সেভাবে আওয়ামী লীগ 71কে তাদের একক পৈতৃক সম্পত্তি বানিয়ে তার সমস্ত কৃতিত্ব দাবিদার হয়ে, যেটা একটা দোকান খুলে বসে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন অত্যাচার করে বাংলাদেশের ক্ষমতা দখল করে লুটপাট তন্ত্র কায়েম করেছিল, আমাদের আজকের রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দল তারা ঠিক একই পথে হাঁটা শুরু করছে। তাই আমি বলবো আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাইদের আমাদের অনেক দায়িত্ব রয়েছে। নীতি এবং আদর্শের প্রশ্নে আমরা এক চুল ছাড় দেব না। 1971 সাল ছিল আমাদের এই রাষ্ট্র গঠনের প্রথম মূল স্তম্ভ, মূল শুরু আমাদের। পরবর্তীতে যা কিছু হয়েছে তা বিভিন্ন সময় গণ অভ্যুত্থান, একাধিক গণ অভ্যুত্থান হয়েছে, তা কোনোদিনও মুক্তিযুদ্ধের সাথে
তুলনা বা সমতুল্য করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়ে কোনো ধরনের আমরা কম্প্রোমাইজ করব না। আর যারা এখন ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে 2024 সালে নতুন করে বাংলাদেশ পয়দা হয়েছিল, তারা তাদের 71-এর যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আসলে যেহেতু বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই তাদের এখন জবাব দেওয়ার সুযোগ নাই, যে 71-এ তারা তো বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছিল, যার কারণে তারা এই ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এইখান থেকে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষে যতগুলো মুভমেন্ট হয়েছে সবগুলো মুভমেন্টে কিন্তু জনগণের কাতারে ছিল, বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান থেকে শুরু করেন এবং সর্বশেষ আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে বর্তমান যে অবস্থান তিনি নিয়েছেন, বিদেশি কূটনীতিক সম্পর্ক রক্ষায় যে ধরনের কঠোর অবস্থান তিনি নিয়েছেন বাংলাদেশের প্রশ্নে, সেটাকে আসলে কেউ ছোট করে দেখার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু তাতে করে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আগামী দিনে বাস্তবায়ন করব আপনাদের পরামর্শ দিক নির্দেশনা নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটি মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে যাতে রূপান্তরিত হয়, সেটার জন্য আপনাদের সমর্থন রয়েছে। আগামী কাউন্সিলে আমরা সেই স্বীকৃতিটা চাই এবং আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে গঠন করতে চাই। এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি, প্লিজ হাততালি হবে না, একটা দোয়ার অনুষ্ঠান, এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আল্লাহ তাআলা আমাদের সকলের প্রাণ